এরপরে দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সংক্ষেপে আমরা এটাকে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলেও আমরা বারবার ব্যবহার করব। তা দেখো, এই ব্রিটিশদের কথা এলেই প্রথম যদি বলি, প্রথম কোনো ব্রিটিশ ট্রাভেলার যিনি ভারতে আসেন তার নাম হচ্ছে র্যালফ ফিচ। আমরা জানি তখন মুঘল সম্রাট ছিলেন আকবর। আবার 1599 সালে যদি কোনো প্রথম ব্রিটিশ বিজনেসম্যান তিনি ভারতে আসেন, তার নাম মিডেন হল। আকবরের কাছ থেকে তিনি গুজরাটে একটা বাণিজ্য করার পারমিশন আদায় করেছিলেন। 1600 সালের 31শে ডিসেম্বর তৈরি হয় কি না ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তৈরি করেছিল কারা না এ গ্রুপ অফ মার্চেন্ট অ্যাডভেঞ্চারার্স। এখন যখন তৈরি হয় তখন আমরা জানি যে এলিজাবেথ ওয়ান তিনি ছিলেন ইংল্যান্ডের রানী, আর ভারতের মুঘল সম্রাট ছিলেন আকবর। প্রথমে একটা চার্টারের মাধ্যমে 15 বছরের জন্য এই মনোপলি বিজনেস করার তারা পারমিশন পায়। এর ডাক নাম ছিল জন কোম্পানি, আর এর আসল নাম ছিল কোম্পানি অফ মার্চেন্ট অফ লন্ডন ট্রেডিং ইন্টু ইস্ট ইন্ডিজ, বা কোম্পানি অফ গভর্নর অফ লন্ডন ট্রেডিং ইন্টু ইস্ট ইন্ডিজ, এটা ছিল পুরো নাম। এখন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির 1600 সালে তৈরি হলেও এরা কিন্তু ভারতবর্ষে প্রথম আসে 1608, এবং কে এসেছিলেন ক্যাপ্টেন হকিন্স। মনে রাখবে ক্যাপ্টেন হকিন্সকে পাঠিয়েছিলেন কে, জেমস ওয়ান। এই জেমস ওয়ান যিনি 15 বছরটাকে কি করে দিয়েছিলেন না আনলিমিটেড করে দিয়েছিলেন, অর্থাৎ বাণিজ্যের সময়সীমাটাকে অনির্দিষ্টকাল করে দেন। এবং ক্যাপ্টেন হকিন্স যখন আসেন তখন জাহাঙ্গীর ছিলেন। মনে রাখবে জাহাঙ্গীরের কাছ থেকে পর্তুগিজদের বিরোধিতার ফলে তিনি কোনো কাঙ্ক্ষিত বাণিজ্য সংক্রান্ত সুযোগ সুবিধা আদায় করতে পারেননি। 1611 সালে ইংরেজরা মছলিপত্তনমে প্রথম বাণিজ্য করার চেষ্টা করে, কিন্তু তারা ফেল করে কারণ পর্তুগিজদের বিরোধিতার ফলে। এর ফলে পর্তুগিজদের সঙ্গে তাদের যুদ্ধ শুরু হয়, এবং 1611 সালে ব্যাটেল অফ বোম্বে, এবং 1612 সালে একটু ই করো তো, হ্যাঁ তাহলে 1611 সালে বোম্বের যুদ্ধ এবং 1612 সালে সোয়ালি, পরপর দুটো যুদ্ধে কিন্তু পর্তুগিজরা হেরে যায়। এরপর আমরা জানি যে 1600 এরপর আমরা জানি যে 1613 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের প্রথম বাণিজ্য কেন্দ্র গড়ে তোলে সুরাটে। 1615 সালে থমাস রো ভারতে আসেন। একই রকম ভাবে তিনি জেমস ওয়ানের দূত হিসেবে এসেছিলেন, এবং তারও লক্ষ্য ছিল সে শুধুমাত্র সুরাট নয় সমগ্র ভারতবর্ষে যাতে বাণিজ্য কেন্দ্র গড়ে তোলে। এক্ষেত্রে তিনি অনেকটা সফল হয়েছিলেন। 1632 সালে গোলকুন্ডার সুলতানের সাহায্য নিয়ে ইংরেজরা কিন্তু মছলিপত্তনমে তাদের যে বাণিজ্য করার যে চেষ্টাটা ছিল 1611 সালে, তারা ব্যর্থ হয়েছিল, সেটা তারা সফল হয়। এখানে মনে রাখবে তারা 500 প্যাগোডা, অর্থাৎ এটাকে গোল্ডেন ফার্মান বলা হয়, প্যাগোডা মানে হচ্ছে গোল্ড কয়েন, হ্যাঁ, এবং এই প্যাগোডা দিয়ে তারা কিন্তু পারমিশনটা পেয়েছিল। 1633 সালে যদি ইস্ট ইন্ডিয়াতে বলা হয়, তারা প্রথম বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছিল উড়িষ্যার দুটো জায়গায় তারা গড়ে তুলেছিল, একটা হচ্ছে হরিহরপুর এবং আরেকটা হচ্ছে বালাসোর। 1639 সালে তারা প্রথম ফোর্ট বানায়, এবং তাদের ফোর্টের নাম কি ছিল, সেন্ট জর্জ ফোর্ট, এবং যেটা কোথায় গড়ে উঠেছিল, ম্যাড্রাসে। যিনি গড়ে তুলেছিলেন তার নাম কি, ফ্রান্সিস ডে, এবং এই জন্য তাকে আমরা কি বলি না ফাউন্ডার অফ ম্যাড্রাস বলি। আর এটার কালার ছিল হোয়াইট, এই জন্য এটাকে অল হোয়াইট টাউন, আর ম্যাড্রাসকে বলা হতো, সরি, অল হোয়াইট ফোর্ট বলা হতো, আর ম্যাড্রাসকে বলা হতো অল হোয়াইট টাউন।
1651 সালে তারা বাংলাতে প্রথম বাণিজ্য কেন্দ্র গড়ে তোলে এবং সেটা হচ্ছে হুগলিতে। তখন বাংলার শাসক কে ছিলেন? শাহজাহানের ছেলে শাহ সুজা, তার কাছ থেকে এই পারমিশনটা তারা লাভ করে। 1667 সালে তারা একটা বিজনেস ফারমান লাভ করে কার কাছ থেকে? না, এটা তারা ঔরঙ্গজেবের কাছ থেকে। এরই মাঝে তারা হচ্ছে ব্রিটিশ রাজা চার্লস টু এর কাছ থেকে বোম্বে শহরটা কিনে নিয়েছিল এবং চার্লস টু কিন্তু এটি পেয়েছিলেন যৌতুক হিসেবে পর্তুগিজদের কাছ থেকে। তিনি এক পর্তুগিজ রাজকন্যাকে বিয়ের ফলে এটা কিন্তু পেয়েছিলেন। এরপর আমরা দেখব যে 1686 সালে প্রথম একটা যুদ্ধ হচ্ছে ব্রিটিশদের সাথে মুঘলদের, এবং সেই যুদ্ধে কিন্তু ব্রিটিশদের পরাজয় ঘটে। জন চাইল্ড বলে সুরাটের একজন গভর্নর ছিলেন, তিনি এই যুদ্ধে পরাজিত হন বলে এটা ব্যাটেল অফ চাইল্ড নামে পরিচিত। হ্যাঁ, 1687 সালে বোম্বে তাদের হেডকোয়ার্টারে পরিণত হয়। 1690 সালে ক্যালকাটার প্রতিষ্ঠা হয়। ক্যালকাটা ওয়াজ এস্টাবলিশ। তবে হ্যাঁ, মনে রাখবে জব চার্নক কিন্তু ক্যালকাটার প্রতিষ্ঠাতা নন। এটা হাইকোর্টের রায় অনুযায়ী আমরা শুধু মনে রাখবো যে ঔরঙ্গজেবের সময় এটা প্রতিষ্ঠা হয়েছিল। 1691 সালে তারা ইব্রাহিম খাঁ বলে বাংলার একজন সুবেদারের কাছ থেকে বাণিজ্য করার পারমিশন পেয়েছিল। কারণ ইতিমধ্যে এই যে যুদ্ধ হয়েছিল ব্যাটেল অফ চাইল্ড যুদ্ধ যেটাকে আমরা বললাম, এই কারণে তাদের যে আগের পারমিশন ছিল সেটা কিন্তু তুলে নেওয়া হয়েছিল। 1696 সালে ফোর্ট উইলিয়াম এটা তৈরি শুরু হয়, বলা হয় 1700 সালে এটা নামকরণ হয়েছিল। 1698 সালে তারা সুতানুটি, গোবিন্দপুর এবং ক্যালকাটা যে তিনটে গ্রাম, সেখানে 1200 টাকার বিনিময়ে পার অ্যানাম তারা কিন্তু জমিদারি সত্ত্ব লাভ করেছিল কোম্পানির কাছ থেকে। সরি, মানে ওই বাংলার সুবেদারের কাছ থেকে। তখন সুবেদার ছিলেন কে? আজিম উস শাহ। আজিম উস শাহ কে ছিলেন? না, ঔরঙ্গজেবের নাতি, অর্থাৎ ঔরঙ্গজেবের পর যিনি মুঘল সম্রাট হন তার বড় ছেলে মুয়াজ্জম, তার ছেলে। 1700 সালে বাংলা কিন্তু প্রথম প্রেসিডেন্সির মর্যাদা পায়। প্রথম প্রেসিডেন্সির গভর্নর ছিলেন কে? চার্লস আয়ার। 1708 সালে মনে রাখবে যে এই কোম্পানিটার নাম হয় ইউনাইটেড কোম্পানি অফ লন্ডন ট্রেডিং ইন্টু ইস্ট ইন্ডিজ। এবং 1858 সালে এবং তারও পরবর্তীকালে 1874 সাল পর্যন্ত কোম্পানিটি কিন্তু ভারতবর্ষে ছিল, এবং তারা কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসেবে নয়, ইউনাইটেড কোম্পানি অফ লন্ডন ট্রেডিং ইন্টু ইস্ট ইন্ডিজ নামেই কিন্তু তারা ভারতে ছিল। 1717 সালে তারা দস্তক পায়। আমরা জানি এই দস্তক তারা পেয়েছিল ফারুক শেরের কাছ থেকে। এটা বিনা শুল্কে বাণিজ্যের একটা ছাড়পত্র। তবে অবশ্যই মনে রাখবে এটা শুধু বাংলায় প্রযোজ্য ছিল, ভারতবর্ষে কিন্তু নয়। 1757 সালে আমরা জানি পলাশির যুদ্ধের মধ্য দিয়ে ভারতে তাদের রাজনৈতিক ক্ষমতার কিন্তু সূচনা হয়। ঠিক আছে। এবং 1764 সালে বক্সারের যুদ্ধের মধ্য দিয়ে সেটা কিন্তু প্রতিষ্ঠিত লাভ করে। 1765 সালে তারা দিওয়ানি লাভ করে কার কাছ থেকে? শাহ আলম টু। আমরা জানি যে এই দিওয়ানির মাধ্যমে তারা বাংলা, বিহার, উড়িষ্যাতে রাজস্ব আদায়ের অধিকার পায় বাৎসরিক 26 লক্ষ টাকার বিনিময়ে। 1773 সালে প্রথম তাদেরকে কন্ট্রোল করার জন্য একটা আইন পাস হয়, সেটাকে আমরা বলি রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ন্ত্রক আইন। এটাকে পরাধীন ভারতবর্ষে বা ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রথম লিখিত আইন বা লিখিত সংবিধান বলে উল্লেখ করা হয়। এই যে রেগুলেশনটাকে এটা আরো বাড়ানো হয়, সেটা হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট দিয়ে। এবং এখান থেকে শুরু হয় কি? শুরু হয় না, ডুয়াল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। ডুয়াল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া মানে কোনটাকে বলছি? একটাকে আমরা বলছি কোর্ট অফ ডিরেক্টরস প্লাস বোর্ড অফ কন্ট্রোল। অর্থাৎ কোর্ট অফ ডিরেক্টরস 73 সালে তৈরি হয়েছিল, বোর্ড অফ কন্ট্রোল তৈরি হলো। পিটস ইন্ডিয়া একটা দুটো বডি ইনডিরেক্টলি ভাবে ভারতকে কন্ট্রোল করতো বলে এটাকে আমরা বলছি ডুয়াল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। এরপর 1793 সালে ফার্স্ট চার্টার অ্যাক্ট হয়। সেই চার্টার অ্যাক্টের মাধ্যমে কোম্পানিকে পরবর্তী 20 বছরের জন্য বিজনেস প্লাস অ্যাডমিনিস্ট্রেশন দুটোরই কিন্তু অধিকার দেওয়া হয়। এরপরে যে চার্টার অ্যাক্ট 1813, সেখানে কিন্তু আবার 20 বছর এক্সটেনশন করা হয়। তবে হ্যাঁ, তাদের বিজনেসের ক্ষেত্রে যে মনোপলিটা ছিল
সেটা পার্সিয়ালি কেড়ে নেওয়া হয়। পার্সিয়ালি কেন বলছি না, তখনও পর্যন্ত টি আর ওপিয়াম এই দুটোর ওপর তাদের মনোপলি রেখে দেওয়া হয়েছিল। এরপর 1833 সালে চার্টার আগে কমপ্লিট মনোপলি, অর্থাৎ পুরোপুরি তাদের মনোপলি, মানে চা এবং ওই যে আফিং ওটার উপরেও তাদের অধিকার কেড়ে না হয়, শুধু তারা নর্মাল বাণিজ্য করত এবং আগামী 20 বছরের জন্য তাদের বাণিজ্য করার পারমিশন দেওয়া হয়। 1853 সালে বলা হলো যে তোমরা কন্টিনিউ করে যাও, নতুন করে কোনো নির্দেশিকা না দেওয়া পর্যন্ত। কিন্তু ইতিমধ্যে আমরা জানি 1857 সালে সিপাহী রিভোল্ট হয় এবং তার ফলে ব্রিটিশরা বুঝতে পারে যে না, এত বড় দেশের দায়িত্ব আর কোম্পানির হাতে রেখে দেওয়াটা ঠিক হবে না। 1858 সালের 2রা আগস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নামে একটি আইন পাস করা হয়, যেটাকে অ্যান অ্যাক্ট ফর বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমরা বলে থাকি, এবং তার মাধ্যমে কিন্তু কোম্পানি শাসনের অবসান ঘটে। অফিসিয়ালি বলা হয় 1858 সালে 1 নভেম্বর ভারতে কিন্তু, যেখানে সিপাহী বিদ্রোহ মানে কোম্পানি শাসনের পুরোপুরি কন্ট্রোল চলে যায় ব্রিটিশ পার্লামেন্টের হাতে। সেটা আগেই হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্টের মাধ্যমে, আর মহারানী ঘোষণাপত্রের দ্বারা কিছুটা চেষ্টা করা হয় ভারতীয়দের আস্থা অর্জনের। এবং এইখানে একটা জিনিস মনে রাখবে যে 1858 সালে যেই অ্যাক্ট পাস হয় তখন কিন্তু ডুয়াল গভর্নমেন্টও এন্ড হয়ে যায়, কারণ যেখানে কোম্পানি রইল না, ক্ষমতায় রইল না, সেখানে তাকে নিয়ন্ত্রণের জন্য কোনো বডিরও প্রয়োজন হয় না। তবে মনে রাখবে যে ব্রিটিশ সরকারের কাছে অনুমতি নিয়ে, অর্থাৎ তাদেরকে একটা অপরচুনিটি দেওয়া হয়েছিল যে দে ক্যান কন্টিনিউ দেয়ার বিজনেস ইন ইন্ডিয়া আন্ডার ব্রিটিশ গভর্নমেন্ট বাট অনলি অন ট্রেড ট্রি, শুধুমাত্র চায়ের উপর তারা বাণিজ্য করতে পারে এবং এর জন্য থাকতে পারে, এবং সেটা কিন্তু 74 সালের অগাস্ট পর্যন্ত তারা ছিল। এটাই হচ্ছে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্বন্ধে স্টোরি। এরপরে আমরা কাদের কথা পড়বো? ফ্রেঞ্চদের কথা পড়বো না, এরপরে আমরা ডেনসদের কথা পড়বো। হ্যাঁ বলো। স্যার, ওই যেটা মাদ্রাজের কথা বললেন, মাদ্রাজের ওই হোয়াইট ওই ফোর্টটার নাম আরেকবার একটু বলে দেবেন? সেন্ট জর্জ ফোর্ট। জর্জ টেলিগ্রাফ আছে না, ওই জর্জ টেলিগ্রাফের জর্জ, সেন্ট জর্জ আর ফোর্ট। সেন্ট ওটাকে কি বলা হতো? হোয়াইট দিয়ে কি একটা বললেন? ওটা যেহেতু সাদা কালারের ছিল বলে এটাকে অল হোয়াইট ফোর্ট বলা হতো। আর আর স্যার যেহেতু ওই ওটা ম্যাড্রাসে অবস্থিত, এই জন্য ম্যাড্রাসকে বলা হতো অল হোয়াইট টাউন। আর স্যার আরেকটা কথা, ওই যেটা হলো 1874 পর্যন্ত যেটা বিজনেস অ্যালাউ করলো, ওটা একটু কিভাবে লিখবো একটু বলে দিন, লিখে নিচ্ছি। ওটা কিছুই না, ওটা মনে রাখবে যে 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্টের মধ্য দিয়ে তাদের ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে, বিজনেসেরও অবসান ঘটে, মানে কিন্তু তাদেরকে একটা অপরচুনিটি দেওয়া হয়, তারা চাইলে ভারতে বাণিজ্য করতে পারবে, তবে অবশ্যই স্বাধীনভাবে নয়, তাদেরকে ব্রিটিশ সরকারের আন্ডারে থেকে বিজনেস করতে হবে, এবং সেটা শুধুমাত্র চায়ের ওপর। তারা সাথে রাজি হয় এবং এইভাবে 74 সাল পর্যন্ত তারা ভারতে ছিল ইন টার্ম শুধুমাত্র চায়ের উপর বাণিজ্য করার জন্য। বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক আছে। এবারে দেখো ডেন্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয় 1816 সালে। তারা 1820 সালে ভারতে আসে এবং প্রথম তামিলনাড়ুর ট্রাঙ্কুবারে, 1800 না স্যার, 1600 তো স্যার। হ্যাঁ 1600 সরি, হ্যাঁ 1600, ঠিক আছে, 1616 সালে আসে। মানে কোম্পানিটা তৈরি হয়। 1620 সালে তামিলনাড়ুর ট্রাঙ্কুবারে তারা প্রথম তাদের বাণিজ্য কেন্দ্র গড়ে তোলে। প্রথম যিনি ডেন্স পার্সন যিনি আসেন তার নাম হচ্ছে ওভে জে ডি, হ্যাঁ, জে ডি জেডি, ওভে ডি জেডি মনে রাখতে পারো। আর যদি এইটা একটু মনে রাখবে, ক্রেপ ছিলেন তাদের ফার্স্ট ভাইসরয় ইন ইন্ডিয়া। 1624 সালে তারা বাণিজ্য কেন্দ্র গড়ে তোলে সুরাটে, ঠিক আছে। তবে মনে রাখবে যে তাদের প্রধান যে বাণিজ্য কেন্দ্র ছিল 1676 সালে তারা গড়ে তোলে, সেটা হচ্ছে শ্রীরামপুরে, এবং বলা হয় আন্দামানেও তারা বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছিল। তাদের সম্বন্ধে একটা কথা মনে রাখবে যে একটা বিষয়ের জন্য তারা বাকি কোম্পানিগুলো থেকে আলাদা ছিল, সেটা হচ্ছে যে অন্যদের যেখানে ফার্স্ট প্রায়োরিটি ছিল বিজনেস, ঠিক আছে, সেখানে তাদের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু ছিল রিলিজিয়ান। ফলে স্বাভাবিকভাবে তারা
ধর্মটাকে প্রাধান্য দেয়, তার মাঝে যতটুকুর জন্য তারা বিজনেস করতো, ফলে বিজনেসের খুব একটা তারা এগোতে পারেনি এবং ব্রিটিশরা সেই সুযোগটা নিয়েছিল। 1845 সালে তাদের সমস্ত বিজনেস সেটেলমেন্টগুলো তাদেরকে বিক্রি করে দেশ ছেড়ে তাদের চলে যেতে বাধ্য করে। এইটা গেল ডেন সম্বন্ধে। এর এরপরে হচ্ছে আমরা আসবো ফ্রেঞ্চ। মনে রাখবে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাস্ট কেম টু ইন্ডিয়া বিফোর ইন্ডিপেন্ডেন্স। এটা নিয়ে প্রশ্ন হয় যে ভারতের স্বাধীনতার পূর্বে লাস্ট কোন কোম্পানি ভারতে আসে, সেটা হচ্ছে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1664 সালে কোম্পানিটা তৈরি হয় কোলবার্টের উদ্যোগে। কোলবার্ট কে ছিলেন? ফরাসি রাজা চতুর্দশ লুই, তার একজন আইন সচিব বা অর্থমন্ত্রীও কোনো জায়গাতে বলা হয়, তার উদ্যোগে। 1668 সালে এরা ভারতে প্রথম বাণিজ্য কেন্দ্র গড়ে তোলে সুরাট। হ্যাঁ, তার উদ্যোগে কে ছিলেন? ফ্রাঙ্কোয়েস ক্যারন। 1669 সালে এরা বাণিজ্য কেন্দ্র গড়ে তোলে মৌসলিপত্তনমে, সেখানে কে ছিলেন? মারকারা। 1672 সালে এরা গড়ে তোলে সেন্ট থোম। সেন্ট থোম কোথায়? ম্যাড্রাস। ডি লা হুয়ে, সেখানে যিনি ছিলেন। আর অবশ্যই ইম্পর্টেন্ট বেশি, 1673 সালে সেখানে হচ্ছে মার্টিন। মনে রাখবে মার্টিন তাদের কিন্তু ফার্স্ট ভাইসরয়, আগের আগের কেউ নয়। তিনি কিন্তু পন্ডিচেরিতে বাণিজ্য কেন্দ্র গড়ে তোলেন এবং এখানে তিনি শের খান লোদি, শের খান লোদি বলে একজন সুবেদার ছিলেন। ওয়ালিকান্ডাপুরম বলে একটি গ্রাম ছিল, সেই গ্রামটাই কিন্তু পরবর্তীকালে পন্ডিচেরিতে ট্রান্সফার হয়। তিনি বিজাপুরের সুলতানের অধীনে এই শের খান লোদি এই ওয়ালিকন্ডাপুরমের তিনি সুবেদার ছিলেন। তার কাছ থেকে পারমিশন নিয়ে মার্টিন কিন্তু, যিনি ফরাসিদের প্রথম ভাইসরয় বললাম, তিনি পন্ডিচেরিতে বাণিজ্য কেন্দ্র গড়ে তোলেন। এরপর 1674 সালে কোনো জায়গায় 1690 সালে পাবে তারা চন্দননগরে বাণিজ্য কেন্দ্র গড়ে তোলে এবং এটা কার কাছ থেকে পারমিশন পেয়েছিল? শায়েস্তা খানের কাছ থেকে। ঠিক আছে। তা এই যে মার্টিনের কথা আমরা বললাম, তিনি একটি ফোর্ট লুই, ফোর্ট লুই বলে একটি দুর্গ বানিয়েছিলেন কোথায়? পন্ডিচেরিতে। তবে একটা জিনিস মনে রাখবে, ফরাসিদের মধ্যে যারা গভর্নর হিসেবে ভারতে এসেছিলেন, সব থেকে যার নাম আমরা বেশি স্মরণ করি তার নাম হচ্ছে ডুপ্লে। ডুপ্লে 1742 সালে তিনি পন্ডিচেরির গভর্নর হিসাবে নিযুক্ত হন, যদিও তিনি প্রথম ভারতে আসেন কিন্তু 1720 সালে। এবং ডুপ্লে ছিলেন ফার্স্ট ইউরোপিয়ান হু হ্যাড এ ড্রিম টু এস্টাবলিশ এ ইউরোপিয়ান এম্পায়ার ইন ইন্ডিয়া, যিনি ভারতবর্ষে সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন এবং এক্ষেত্রে তার প্রথম লক্ষ্য ছিল ব্রিটিশদেরকে ভারত থেকে তাড়ানো। এবং এই পর্বে আমরা দেখব যে ফরাসিদের সাথে ইংরেজদের 3টে যুদ্ধ হয়েছিল, সেগুলো আমরা একটা অন্য পার্টে আছে, সুতরাং এখানে আমরা সেটা বেশি আলোচনা করব না, যেটাকে আমরা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কর্নাটিক ওয়ার বলে থাকি। আলটিমেটলি ডুপ্লের কিছু প্রাথমিক সাফল্য থাকলেও প্রথম দুটো যুদ্ধের পর ডুপ্লেকে ফিরে যেতে হয় ফ্রান্সে। ডুপ্লের জায়গায় অন্য একজনকে পাঠানো হয়, তার নাম ছিল গোদেহু। তিনি ছিলেন অযোগ্য বলতে পারো, সেই অর্থে ডুপ্লের মতো তার কার্যকারিতা ছিল না। ফাইনালি 1760 সালে একটা যুদ্ধ হয়, যেটাকে আমরা বন্দিবাসের যুদ্ধ বলি, এবং সেই যুদ্ধে কিন্তু ফরাসি সেনাপতি লালি ব্রিটিশ সেনাপতি আয়ারকুটের কাছে হেরে যান এবং 1763 সালে প্যারিসের সন্ধির দ্বারা উভয়ের মধ্যে একটা সমঝোতা হলেও কিন্তু ফরাসিদের কে বলা হয় যে তোমাদের জায়গাগুলো আমরা ফিরিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা শুধুমাত্র সেখানে বাণিজ্য করতে পারবে, তোমরা কোনো রকম রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবে না। আমরা জানি তাহলে এরপর থেকে ব্রিটিশদের মতো ভারতের স্বাধীনতার পর পর্যন্ত ফরাসিরাও ভারতে ছিল, বাট তারা যে কিছুই যে তাদের কার্যকারিতা ছিল না সেটা আমরা ইতিহাস দেখলেই বুঝি, কারণ এই পর্বে ইতিহাসের কোনো অংশেই তাদের কথা আমরা আর পড়ি না, পুরোটাই ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাস। এই হচ্ছে মোটামুটি 5টা ইউরোপিয়ান কোম্পানি। হ্যাঁ, আরেকটা জিনিস যদি মনে রাখবে যে ভারতে পর্তুগিজদের পরাজয়ের প্রধান কারণ ছিল তাদের ধর্মকে প্রাধান্য দেওয়া। ভারতে ফরাসিদের পরাজয়ের প্রধান কারণ ছিল তাদের নৌবাহিনীর দুর্বলতা, যেটা ব্রিটিশদের অপোজিট সাইডে বেটার ছিল। ডাচরা তো বরাবরই ভারতকে বেশি প্রাধান্য দেয়নি, তারা ইন্দোনেশিয়াকে বেশি প্রাধান্য দিয়েছিল। আর ডেনসদের কথা বললাম, তাদের তো ধর্ম প্রায়োরিটি ছিল। সো এই হচ্ছে 5টা কোম্পানি সম্বন্ধে আমাদের আলোচনা। এরপরে
যে আলোচনাতে আমরা যাব সেটা হচ্ছে রিজিওনাল কিংডম। রিজিওনাল কিংডমের 3টে পার্ট আছে, 1, 2, 3। প্রথম পার্টে আমরা কাদের কথা পড়ব? বেঙ্গল, অয়োধ, হায়দ্রাবাদ আর কর্ণাটকা। সেকেন্ড পার্টে আমরা কাদের পড়ব, কার কথা? মহীশূর। থার্ড পার্টে আমরা পড়ব মারাঠা আর শিখ। আমরা ক্যাটাগরিগুলো কেন ভাগ করলাম না, এদেরকে কিছু করতে হয়নি, এরা দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের স্বাধীন অস্তিত্ব তৈরি করে। মহীশূর একটা অন্য ক্যাটাগরি, এদের ব্রিটিশদের সঙ্গে মূলত এরা একটা অন্য বংশের অধীনে ছিল, সেখান থেকে এরা নিজেদের আধিপত্য তৈরি করেছিল। আর মারাঠা শিখদের এদের লড়াইটা কিন্তু চলে এসেছিল ফাইনালি ব্রিটিশদের সাথে। মহীশূরের লড়াইও যদি হয়েছিল। যাই হোক, এই 3টে ক্যাটাগরির মধ্যে আমরা প্রথমে যে ক্যাটাগরিটার কথা পড়বো সেটা হচ্ছে বেঙ্গল। দেখো, বেঙ্গলে যিনি প্রথম স্বাধীন শাসনের সূচনা করেছিলেন তার নাম হচ্ছে, আমরা সবাই জানি, মুর্শিদ কুলি খাঁ। তবে একটা জিনিস মনে রাখবে, নামটা মুসলিম হলেও তিনি কিন্তু মুসলিম ছিলেন না। তিনি একজন হিন্দু পরিবার, অর্থাৎ ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়েছিল সাউথ ইন্ডিয়াতে, এবং তার হচ্ছে আসল নাম কিন্তু ছিল সুদর্শন মিশ্র। হ্যাঁ, সুদর্শন মিশ্র। তাকে মোহাম্মদ হাদি নাম দিয়েছিলেন, যার কাছে তাকে বিক্রি করে দেওয়া হয়, তার নাম হাজি শাহী ইস্পাহানি। তা এই হাজি শাহী ইস্পাহানি ভদ্রলোক, তিনি মুঘল সম্রাটের অধীনে রাজস্ব বিভাগে কাজ করতেন, ফলে খুব ছোটবেলা থেকেই মুর্শিদ কুলি খাঁ এই বিষয়টাতে পারদর্শী হয়ে ওঠেন। এবং সেখান থেকেই আমরা দেখব 1696 সালে তাকে হায়দ্রাবাদের দেওয়ান করেছিলেন কে? ঔরঙ্গজেব। এবং 1700 সালে তাকে দেওয়ান করেছিলেন বেঙ্গলে। 1702 সালে তিনি তার নাম করেছিলেন মুর্শিদ কুলি খাঁ। তাহলে তার আসল নাম কিন্তু মুর্শিদ কুলি খাঁ ছিল না, তাকে 1702 সালে মুর্শিদ কুলি খাঁ নাম দিয়েছিলেন ঔরঙ্গজেব। এ সময় যদিও বাংলার সুবেদার আজিম উদ শাহ, যার কথা আমরা একটু আগে বলেছিলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি পড়াতে গিয়ে, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যার কাছ থেকে 1200 টাকার বিনিময়ে বাংলা ওই সুলতানটি গোবিন্দপুর এবং কলকাতার জমিদারি সত্ত্ব পেয়েছিলেন, তার সাথে তার একটা ঝামেলা লাগে অর্থ সংক্রান্ত কারণে। কারণ আজিম উদ শাহ ছিলেন সুবেদার, তার অর্থের ব্যাপারে কিছু মাথা গলানোর বিষয় ছিল না। অন্যদিকে মুর্শিদ কুলি খাঁ ছিলেন দেওয়ান, কিন্তু তিনি অন্যায়ভাবে সেই তার কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করলে সমস্যা তৈরি হয়। যাই হোক, মুর্শিদ কুলি খাঁ কে 1713 সালে ফারুকশিয়ার যখন মুঘল সম্রাট হয়েছিলেন, তাকে তিনি একসঙ্গে দুটো পদই দিয়ে দেন, একদিকে দেওয়ান এবং একদিকে সুবেদার, যেটা ইতিপূর্বে কোনো কিন্তু বাংলার নবাব পাননি বা বাংলার শাসক হিসাবে পাননি। 1717 থেকে 1727 পর্যন্ত তার যে নবাবী পিরিয়ড ছিল, এবং তার প্রধান উপদেষ্টা কে ছিলেন? রঘুনন্দন বলে একজন জমিদার। তবে মনে রাখবে, তিনি মুঘল সম্রাটের অধীনে 7,000ই মনসবদারে নিযুক্ত ছিলেন। তবে তার সব থেকে বড় কৃতিত্ব যেটা ছিল, তার রেভিনিউ সিস্টেম। তার রেভিনিউ সিস্টেমের নাম কি ছিল? মাল জামিনী ব্যবস্থা। মাল জামিনী ব্যবস্থা একটা অদ্ভুত নাম কেন? এখানে মাল মানে মনে রাখবে রাজস্ব, আর জামিনী মানে কি? অঙ্গীকার করা। অর্থাৎ যারা যারা জমিদারদের কাছ থেকে, বা বলা ভালো মূলত মুসলিম জমিদারদের কাছ থেকে রাজস্ব আদায়ের অঙ্গীকারের ভিত্তিতে ইজারা হিসাবে বা ইজারাদার হিসাবে নিযুক্ত হতো, সেই জন্য এই ব্যবস্থাটির নাম মাল জামিনী ব্যবস্থা। মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর সিংহাসনে বসেছিলেন তার জামাই, তার নাম ছিল সুজাউদ্দিন খাঁ। 1727 থেকে 1739 পর্যন্ত তার পিরিয়ড। মনে রাখবে, তার রাজত্বকালকে বলা হয় বাংলার ইতিহাসে শান্তি ও শৃঙ্খলার যুগ। তার দুজন সহকারী ছিলেন, একজনের নাম হচ্ছে আলম চাঁদ, একজনের নাম হচ্ছে ফতে চাঁদ। মনে রাখবে, এই ফতে চাঁদ প্রথম কিন্তু জগৎ শেঠ উপাধি লাভ করেছিলেন। আর 1733 সালে তিনি বিহার সুবেদারি পদ পান মুঘল সম্রাট মোহাম্মদ শাহের কাছ থেকে, এবং এইভাবে দেখা যাবে বেঙ্গল, বিহার এবং উড়িষ্যা প্রথমবার বাংলার অধীনে এলো। সেটা তাহলে কার সময়? সুজাউদ্দিন খাঁর সময়। আর আমরা মনে রাখবো, সুজাউদ্দিন খাঁর পর তার ছেলে, তার নাম সরফরাজ খাঁ, তিনি বসেন 1739 থেকে 40। তিনি ছিলেন অযোগ্য অপদার্থ,
এই সুযোগটা নিয়েছিলেন সুজাউদ্দিন খাঁর একজন কর্মচারী, তার নাম হচ্ছে আলীবর্দী খাঁ। তার নাম ছিল আলীবর্দী খাঁ, এবং যদিও আলীবর্দী খাঁ নামটা তাকে সুজাউদ্দিন খাঁই দিয়েছিলেন। আর তিনি 1740 সালে, গিরিয়া বলে একটি যুদ্ধে, মানে আলীবর্দী খাঁর আসল নাম অ্যাকচুয়ালি ছিল মির্জা মোহাম্মদ আলী, তিনি তাকে আলীবর্দী খাঁ নাম দেন। যাই হোক, এই আলীবর্দী খাঁ গিরিয়ার যুদ্ধে সরফরাজ খাঁকে কিন্তু পরাজিত করে সিংহাসনে বসে যান।